আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স টু মাই ইউটিউব চ্যানেল বাইকার্স ডায়েরি বাই মাহফুজ হাসান। বন্ধুরা, আজকের ভিডিওতে বাইকারদের ক্রাশ ইয়ামাহা YZF R15 ইন্দো ভার্সন বাইকটির ইউজার রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকেই R15 এর ইন্ডিয়ান ও ইন্দো ভার্সন নিয়ে কনফিউজড থাকেন, তাই আজকে একজন ইন্দো ভার্সন ইউজারের মতামত নেব। বাইকটি কেমন, পারফরমেন্স কেমন, কি কি সমস্যা, ভালো মন্দ, খুঁটিনাটি সকল বিষয় থাকবে আজকের ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ফাঁকে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তন্ময় পেশায় একজন ছাত্র ও ভ্রমণপ্রিয় মানুষ, বাড়ি কিশোরগঞ্জ সদরে। তিনি একজন ইয়ামাহা লাভার। তিনি গত 1 বছর যাবৎ ইয়ামাহা YZF R15 ইন্দো ভার্সন বাইকটি চালাচ্ছেন। গত 1 বছরে কখনো একা, কখনো বা দল বেঁধে বাইক নিয়ে দেশের নানা প্রান্তে ঘুরিয়ে বেরিয়েছেন। এই 1 বছরে তিনি প্রায় 15,000 কিলোমিটার বাইকটি চালিয়েছেন, যার মধ্যে সমতল, হিল এবং অফরোডিংও চালিয়েছেন। আজকে তার মুখ থেকেই এই 15,000 কিলোমিটার বাইক চালানোর অভিজ্ঞতা শুনবো। তার আগে চলুন জেনে নেওয়া যাক ইয়ামাহা YZF R15 ইন্দো ভার্সন বাইকটির অফিসিয়াল স্পেসিফিকেশন। ইয়ামাহা YZF R15 ইন্দো ভার্সন বাইকটিতে 155 সিসির ইঞ্জিনের সাথে 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার পাওয়ার 19.3 বিএসপিতে 10,000 RPM এবং টর্ক 15 নিউটন মিটার 8,500 RPM। বাইকটিতে ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাইকটিতে রয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং ইলেকট্রিক স্টার্ট। বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্সের সাথে স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে। সামনে ডুয়েল এলইডি হেডলাইট এবং পিছনে এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই আকর্ষণীয়, এবং পিছনে টেলিস্কোপিক মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটিতে অ্যালয় হুইলের সাথে সামনে 180/17 এবং পিছনে 140/17 সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। ব্রেকিং এর জন্য সামনে 282 mm এবং পিছনে 220 mm সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটিতে ABS ব্রেকিং সিস্টেম নেই। বাইকটির দৈর্ঘ্য 1990 মিলিমিটার, প্রস্থ 725 মিলিমিটার, উচ্চতা 1135 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার এবং বাইকটির ওজন 139 কেজি। বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার রয়েছে। সো আমাদের সাথে আজকে এই ইয়ামাহা R15 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির মালিক উপস্থিত আছেন, নাফিন জিহান তন্ময়। আজকে তন্ময়ের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে বাইকটি নিয়ে। তন্ময়, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি আজকে আপনার সঙ্গে এসে খুব ভালো লাগলো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা জানি আপনি এর আগে ইয়ামাহা R15 ভার্সন 2 এবং FZS ভার্সন 2 চালিয়েছেন। তো আপনি ওই বাইকগুলো থেকে এই বাইকটাতে শিফট হওয়ার কারণ কি, এবং ইন্ডিয়ান ভার্সনটা বাদ দিয়ে ইন্দো ভার্সনটা চয়েস করার কারণটা যদি বলেন। ফার্স্ট অফ অল আমি আপনার ফার্স্ট কোয়েশ্চেনটাই নিচ্ছি যে আমি কেন অন্য R15 ভার্সন 2 এবং FZ ভার্সন 2 থেকে আমি R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনে শিফট করলাম। তার মোস্ট অফ দ্য রিজন হলো এটা লুকিং। আমার লুকিং এতটাই করছে যা বলার মতো না, মানে আমার খুবই ভালো লাগে বা যে কাউকে অ্যাট্রাকশন করে। অ্যান্ড সেকেন্ড, এই বাইকের রিসেল ভ্যালু মোটামুটি আমি 20,000 কিলোমিটার রান করেছি। আমি চাইলে এখন ইজিলি বাইকটি 4 লাখ টাকায় সেল করে দিতে পারবো, যে জায়গায় আমি FZ বা অন্যান্য বাইকে একটু ডাউন দিতে হয়েছিল। সো এই বাইকটির রিসেল ভ্যালু অনেক ভালো। তাছাড়া ইয়ামাহা বাইকের রিলায়েবিলিটি অ্যান্ড রিসেল ভ্যালু সম্পর্কে তো বলার কিছু নাই, সবাই জানি আমরা। ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো। সো সব কিছু মিলেই এটি কিনা আমার। আচ্ছা, তাহলে আপগ্রেডেশনের জন্য আপনি ভার্সন 3 তে এসেছেন। বাজারে ইন্ডিয়ান ভার্সন পাওয়া যায়, ইন্দো ভার্সন পাওয়া যায়। আপনি ইন্ডিয়ান ভার্সন, আমরা জানি ইন্ডিয়ান ভার্সনে ABS ব্রেকিং সিস্টেমটা আছে। তো আপনি ইন্ডিয়ান ভার্সনটা বাদ দিয়ে
এই ইন্দোনেশিয়ান ভার্সনটাতে কেন আসলেন, চুজ করলেন কেন? ইন্দোনেশিয়ান ভার্সনে আসার আমার বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটি হলো যে এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড লুকস। ইউএসডি ফর্ক আমার খুবই ভালো লাগে। আমি এবিএসটা কম্প্রোমাইজ করতে রাজি আছি, বাট লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি চাচ্ছিলাম না আমি কম্প্রোমাইজ করতে। বাইকটা আপনি কতদিন হলো কিনেছেন এবং এই পর্যন্ত কত কিলোমিটার চালিয়েছেন? বাইকটি আমি 10 মাস হলো কিনেছি। তার মধ্যে আমি 20,100-200 কিলোর মতো রান হয়েছে বাইকটি। বাইকটি নিয়ে আপনি তো অনেক লং রাইড করেছেন, সারা দেশের আনাচে কানাচে ঘুরিয়ে বেড়িয়েছেন। বাইকটিতে আপনার কন্ট্রোল কেমন পেয়েছেন এবং কন্ট্রোলটা আপনার কাছে কেমন মনে হয়? বাইক কন্ট্রোল যদি বলতে চাই তাহলে আমি বলবো যে আমি যতগুলো বাইক ইউজ করেছি তার মধ্যে এটা বেস্ট কন্ট্রোলিং এ। ইভেন R15 ভার্সন 2 থেকেও বেটার, যেহেতু আপডেট হয়েছে বাইকটি, তাহলে R15 ভার্সন 2 থেকেও বেটার। ইভেন কর্নারিং এর কথা তো না বললেই না, যে কর্নারিং এত ভালো লাগে। স্পেশালি আমি যদি হিল রাইডে বলতে চাই, হিল রাইডে খুবই ভালো কর্নারিং আমি করতে পারি এটা নিয়ে। এবং বাইকটিতে আপনি যেহেতু লং রাইড করেছেন, লং রাইডে কমফোর্টের বিষয় একটা থেকে যায়। সো আপনার কাছে এই বাইকটিতে কমফোর্টনেসের বিষয়টা কেমন আসে লং রাইডের ক্ষেত্রে? আসলে আমি যদি এই ব্যাপারটাতে আসি, অনেকেরই হয়তো প্রবলেম আছে যে আপনার অনেকে কমফোর্ট না এই বাইকটিতে, বা ব্যাক পেন বা রিস্ট পেন করে। আজ পর্যন্ত আই সোয়ার যে আজ পর্যন্ত আমার কখনোই যে ব্যাক পেন অর রিস্ট পেন হয়নি। আমি একদিনে হাইয়েস্ট 600 কিলোমিটার রাইড করেছি। আমি ঢাকাতে, আবার এমনও হয়েছে যে সিলেট থেকে কিশোরগঞ্জ আসলাম, কিশোরগঞ্জ থেকে আবার কক্স। তো মোটামুটি এখানে 600 থেকে 700 কিলোমিটারের মতো আমার রাইডিং এক্সপিরিয়েন্স ছিল, বাট আমাকে বাইকটি নিরাশ করেনি। তো বাইকটির কমফোর্টের ক্ষেত্রে সাসপেনশনের বিষয়টা আসে। তো আপনি অফ রাইডিংও করেছেন অনেক, আমরা শুনেছি। তো অফ রাইডিং এ এটার সাসপেনশন কি রকম কাজ করে? অফ রাইডিং এ যে আমি খুব একটা প্যারা খাইছি তা কিন্তু না। হ্যাঁ, ইন্ডিয়ান ভার্সনে এটা থেকে বেটার পারফরমেন্স দেয় যে সাসপেনশনে, কিন্তু এটাতে আমি কোনো প্যারা খাই নাই। ইভেন যে ইন্দোনেশিয়ান R15 এ একটি কথা চলে যে এটির ওয়েল সিল প্রবলেম হয়, আমি কিন্তু এখনো স্টক ওয়েল সিলে বাইকটি রান করতেছি। কেউ আমরা বাইক কেনার পরে একটা কনসার্ন আমাদের মাথায় থাকে, সেটা হচ্ছে যে আফটার সেলস সার্ভিস। তো আপনি বাইকটি কেনার পরে আফটার সেলস সার্ভিসটা কেমন পেয়েছেন এবং আফটার সেলস সার্ভিস নিয়ে যদি আপনি বলেন। আমার এই বাইকটি ইয়ামাহার অথরাইজ যে ডিস্ট্রিবিউটার এসিএম মোটরসের ডিলার পয়েন্ট থেকে কিনা। সো আফটার সেল সার্ভিস খারাপ না, বাট আমি যদি বলতে চাই বাংলাদেশে বেস্ট সার্ভিস সেন্টার বা বেস্ট আফটার সেল সার্ভিস দেয় একমাত্র ইয়ামাহা 3S সেন্টার। ইয়ামাহা 3S সেন্টারে একমাত্র প্রিমিয়াম একটা ফিল আসে। বা আমি যদি বলতে চাই যে অন্যান্য যে বাইরেও তো সার্ভিস সেন্টার আছে, কেন আমি ইয়ামাহা 3S সেন্টারে যাই, ওইগুলো থেকে বেটার। বাট যে অন্য দেশের অনেক জায়গায় আরও সার্ভিস পয়েন্ট আছে, তার থেকে ইয়ামাহা 3S সেন্টারটাই আমি সবসময় প্রেফার করি। ইভেন আমি একটা প্রিমিয়াম ফিল পাই। ওকে, সো ইয়ামাহা R15 ভার্সন 3 একটা খুবই বিতর্কিত ইস্যু আছে, সেটা হচ্ছে মাইলেজ। আমরা জানি যে একজন এক এক রকম মাইলেজের কথা বলে থাকে, এবং অনেকেই বলে 40-এর কম, অনেকে বলে 50+, অনেকে 60+-এরও রিভিউ দিয়েছে। আমরা জাস্ট আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এই বাইকটাতে মাইলেজ কেমন পান? আমি ভাইয়া অলওয়েজ যেই মানে এভারেজ মাইলেজটা পাইলে সেটা হলো আপনার 48। আমি লোয়েস্ট পেয়েছি 42 এবং হাইয়েস্ট পেয়েছি 54, এর বেশি পাইনি কখনো। ওকে, এতক্ষণ তো বাইকটার আমরা ভালো দিক নিয়ে কথা বললাম। যদি খারাপ দিক আপনাকে বলতে বলি, তাহলে বাইকটির খারাপ দিক আপনি কোনটা বলবেন? বা আপনার কাছে খারাপ লাগে এরকম কোনো ইস্যু আছে বাইকটিতে? আসলে খারাপ দিক তো তেমন কিছু নেই R15 এর, যদিও তারপরেও একটি কমন যে প্রবলেম এটা হলো চেন স্পকেট। এই বাইকটি আমি স্টক চেন স্পকেটটা 13 or 14,000 কিলোমিটার রান করেছিলাম, তার মধ্যেই চলে গিয়েছিল। আর এটা তো রাইডার টু রাইডার ভেরি করে। তাছাড়া আর কিছু যে প্রবলেম ফেস করতাম, এটার আমি টায়ারটা চেঞ্জ করেছি। এটা আমার IRC রোডেনার টায়ারটা ছিল, তো এটার থেকে আমি MRF এ শিফট করেছি। 4000 কিলো ওই টায়ারটা রান করেছিলাম আমি। তো IRC এমনি খুবই ভালো টায়ার, কিন্তু যদি একটু পানি লাগে বা আপনার ভালো লাগে তাহলে স্কিড করতে চাকাটা। সো সব কিছু মিলে আমি IRC থেকে MRF কমফোর্ট। তাছাড়া আরেকটি জিনিস যে ইন্দোনেশিয়ান ভার্সনে যদি ABS-টা দেওয়া যেত বা দেওয়া থাকতো তাহলে অনেক ভালো হতো। মাঝে মধ্যে ইচ্ছা হয় যে ABS ইনস্টল করি, কিন্তু ভয় লাগে আবার আফটার মার্কেট ABS গুলো তেমন বেটার পারফরমেন্স করে না, আমি যতটুকু শুনেছি। ফাইনালি কিছু প্রশ্ন আপনাকে করব, যে রেটিং চাইবো আপনার কাছে। যদি বাইকটির আমি রেটিং চাই, তাহলে আপনি
বাইকটির পারফরমেন্সে রেটিং বলতে 10-এর মধ্যে আপনি কত দিবেন? আপনাকে হ্যাঁ, sure. বাইকটির পারফরমেন্সে আপনি কেমন রেটিং করবেন? পারফরমেন্সে আমি 10 আউট অফ 10। বাইকটির ডিউরেবিলিটিতে আপনি কত রেটিং দিবেন? আমি যদি বিল্ড কোয়ালিটির কথা বলতে চাই তাহলে আমি কম্পেয়ার করতে গেলে অবভিয়াসলি ইন্ডিয়ান ভার্সনের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি যদি ইন্ডিয়ান ভার্সনের সাথে কম্পেয়ার করি তাহলে আমার 10 আউট অফ 10 ছাড়া কোনো ওয়ে নাই। ওকে, ব্রেকিংয়ে আপনি কত রেটিং দিবেন? ব্রেকিং এ আমি 10 আউট অফ 9 দিব, বিকজ অফ এবিএস থাকলে আরো অনেক বেটার পারফরমেন্স পেতাম হয়তো। সাসপেনশন? সাসপেনশনের কথা যদি বলতে যাই তাহলে আমি লুকসের দিকে তো 10 আউট অফ 10 দিতেই হবে, কিন্তু পারফরমেন্সে আমি 10 আউট অফ 9 দিব। মাইলেজ? মাইলেজ 10 আউট অফ 10, আরো বেশি যদি দেওয়া যেত তাহলে আমি দিতাম। বাইকটির ফিচারের সম্পর্কে আপনার রেটিং কিরকম থাকবে? ফিচারের কথা ভাই, আসলে বাইকটি আমার নেগেটিভ কোনো সাইডই আসে না, যে এতটা আমি স্যাটিসফাই বাইকটিতে। হয়তো দামটা আরেকটু যদি আমাদের দেশে ট্যাক্স কম থাকতো তাহলে আরো বেটার হতো, আমাদের জন্য এফোর্ড করতে ইজি হতো একদম। সো ফিচার, ভিভিএ, টেকনোলজি বা অন্য অন্য যেই ব্যাপারগুলো বলতে চাই, আলহামদুলিল্লাহ। তো ফাইনালি যে কোয়েশ্চেনটা আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের বাইকারদের চাহিদা মতে এটা এই বাইকটির ভ্যালু ফর মানি আপনার কাছে কিরকম মনে হয়? এটাতে আপনি কিরকম রেটিং করবেন? এটা রেটিং করব আমি 10 আউট অফ 9। তো আপনি এই বাইকটা নিয়ে দেশের নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন, আমরা জানি। কোথায় কোথায় গিয়েছেন উল্লেখযোগ্য কিছু জায়গার নাম যদি আমাদেরকে বলতেন। আমি এই বাইকটি নিয়ে আপনার রাজশাহীতে গিয়েছি, রাজশাহী মোটামুটি অনেকটা ঘুরেছি। তাছাড়া কুমিল্লাতে আমার একটা ট্যুর ছিল এটা নিয়ে। তারপর গজনিতে অফরোডিং একটা ট্যুর করেছিলাম। তারপর আপনার যে বর্তমানে খুবই ভাইরাল টপিক যে তিন্দুতে এই বাইকটি নিয়ে আমি গিয়েছিলাম। যে হ্যাঁ, আরেকটি কথা যদি বলতে চাই, তিন্দু কিন্তু খুবই অফরোডিং একটা জায়গা। সেই অফরোডিং এ গিয়ে আমি কিন্তু নিরাশ হইনি বাইকটি নিয়ে, এন্ড আমার পিকআপও বাইরিতে হয়নি, এন্ড আমি সেকেন্ড গিয়ারে উঠে গেছি ভাই, অনেস্টলি আমার ফার্স্ট গিয়ার দিতে হয়নি বাইকটি। তাছাড়া বান্দরবন, কক্সবাজার, দেশে আরো অনেক জায়গায়, সিলেট ঘুরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং সবাই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাইকার্স ডায়েরি বাই মাহফুজ হাসান। থ্যাংক ইউ। ভালো থাকবেন, ভালোভাবে রাইড করবেন, সাবধানে রাইড করবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।